সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। টিকটিক করে চলছে ঘড়ির কাঁটা। সময়ের স্রোত কোনো বাধা না মানলেও আমাদের জীবনের কর্মের স্রোতকে অনেকটা সময় আটকে থাকতে হয় এই ট্রাফিক সিগন্যালের লাল বাতির জন্য। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিপিও মোড়ে। আর এই স্থানটিকেই বাংলাদেশের কেন্দ্র 0 কিলোমিটার ধরা হয়। আর এখান থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্তেই যাওয়া সম্ভব। আমরা যাত্রা শুরু করব ঠিক এখান থেকেই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের নতুন অনুষ্ঠান দ্য ট্রাফিক সিগন্যাল নিয়ে। আমাদের জীবনে যানজটের প্রভাব, এর কারণ, মুক্তির উপায় খোঁজার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি রাসেল আপনাদের সাথে আছি ঢাকা সহ বাংলাদেশের সকল মহানগরীগুলিতে। আর আমি শাকিল থাকছি আপনার সাথে দেশের বিভিন্ন মহাসড়কে। আপনার জীবনের মূল্য কতটুকু আপনার কাছে? একবার কি চিন্তা করেছেন আপনার মা পথ চেয়ে আছেন আপনারই জন্য? বেলা শেষে তার কোলে নিরাপদ আশ্রয়ে ফিরে যাবেন আপনি। দোলনা থেকে আজ পর্যন্ত মার কাছে ভুল করার জন্য কতই না ক্ষমা চেয়েছি। চলুন না আর ক্ষমা না চেয়ে বলি, মা তোমায় ভালোবাসি। আপনার মা এবং এই দেশ মায়ের কথা চিন্তা করে ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে থাকি, দেশের সেবা করি। দ্য ট্রাফিক সিগন্যাল। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা, বাণিজ্যিক এলাকা মতিঝিলে। মতিঝিল এই এলাকাটাতে সব সময় অসংখ্য মানুষের অফিস আদালত থাকার কারণে যানজট দেখা যায়। আর আমরা এই যানজট নিয়ে মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যানজটের কারণ এবং এ থেকে মুক্তির উপায়। আপনি তো মতিঝিল এলাকায় রিক্সা চালান? জি। আচ্ছা, এই এলাকায় যানজট কেন হয়? যানজট হয়েছে, রিক্সাওয়ালারও মনে করেন মাঝে মধ্যে বয়ে থাকে ডবল করে, এরপরে কথা শোনে না। আবার বাসওয়ালারও মনে করেন নাম করে চাপ দেয়, আমরা হ্যাঁ করলেও যাইতে পারি না, এটাই সমস্যাটা বেশি। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়ানোর কারণে কি যানজট সৃষ্টি হয় না? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে এখন যানজটের কারণে তো মানুষের অনেক কষ্ট হয়, কি করা যায় তাহলে? এনকা মনে করেন আমরা তো পেটে দেয় আছি। দোষ জারি হোক, নিজে উপযাজক হয়ে চলুন। এখন থেকে সমাধানের উপায় খুঁজি। নিজে পাবো আত্মতৃপ্তি, দেশ হবে সুন্দর, নগরী হবে বাসযোগ্য। দ্য ট্রাফিক সিগন্যাল। যেখানে পার্কিং লেখা আছে সেখানে পার্কিং করি, যেখানে পার্কিং লেখা নেই ওখানে পার্কিং করি। তার মানে আপনি নিয়ম কানুনগুলো মেনে চলেন। তো আপনার মনে হয় যে সবাই নিয়ম কানুন মেনে চললেই যানজটটা সৃষ্টি হতো না? হবে না। হন্তদন্ত হয়ে যেতে দেখা যাচ্ছে আপনাকে। তো যানজটের কারণে কি আপনি কিছুটা দেরি হয়ে গেছে মনে হয়? অবশ্যই অবশ্যই। ইদানিং এখানে যানজটটা হচ্ছে, শেয়ার মার্কেটের যে গন্ডগোলটা চলছে এজন্য ব্যাপক আকারে আর কি এখানে যানজট হচ্ছে। তো এলোমেলোভাবে গাড়ি চলার জন্য এই যানজটের মূল কারণ।
আচ্ছা, এর জন্য কি করা উচিত? এখানে ট্রাফিক ব্যবস্থা উন্নত করা উচিত। 3 মাথা 4 মাথা সেখানে ট্রাফিক থাকবে এবং ট্রাফিক কথা অনুযায়ী রিক্সাওয়ালা, বাসওয়ালা এবং সম্মানী ব্যক্তিরা তাদের কথা শুনবে। প্রতিদিনে আমি আসি খিলগা গোরান থেকে, 1 ঘন্টা 15 মিনিটস লেগে যায় গাড়িতে আসতে। এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি ইচ্ছা করে মনে করেন আমার গাড়ি থামাসলে ইন্ডিকেটার দেওয়া ছিল, ইন্ডিকেটার উনি জোর করে গাড়িটা ঢুকাই দিছে, দিয়া এখানে এসে ক্যাসাল করতেছে। এই গাড়িটা আগে ছিল, সামনে একটা রিক্সার মতো মনে হচ্ছিল, একটু ব্রেক করে আছে। সে যখন একটু দূর থেকে এটাকে ওভারটেক করে আসে, যখন টার্ন নিতেছিল তখন সে যতটুকু জায়গার প্রয়োজন ছিল অতটুকু জায়গা পায় না, বিধে গাড়িটা কিন্তু কোনার ভিতরে লেগে গেছে। একদম সম্পূর্ণ এই বাস ড্রাইভারের অবহেলার জন্য এই গাড়িটার দুর্ঘটনা। চলুন না একবার নতুন করে আমরা আমাদের দেখি, অন্যকে দোষারোপ করেই কি পারবো নিজেদের যানবাহন এবং নিজেদেরকে নিরাপদ রাখতে? উত্তরটা আমরা নিজেরাই জানি, পারবো না। আসুন আমরা আমাদের পাল্টাই, দেশ পাল্টাবে, পাল্টাবে এই সমাজ, সুন্দর হবে আমাদের দেশ, বাংলাদেশ। দ্য ট্রাফিক সিগন্যাল। প্রথমে অনেক কৃতজ্ঞতা জানাবো, অনেক কষ্টের একটি কাজ। এই রোদের মধ্যে, রাস্তার ধুলোবালির মধ্যে আপনারা দায়িত্ব পালন করছেন। তো আমরা আসলে মতিঝিল এলাকার যে যানজটটা আছে, এই যে যানজটটা হচ্ছে বা যানজটটা হয়, এটার ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। এখানে সাধারণত যানজটটা আমরা সর্বপ্রকার 4 জন সার্জেন্ট আছে, যানজটের রং পার্কিং মামলা করে রেকারিং করা হয় ডেলি 30 থেকে 35টা। তারপর অনেকে বলে যে আমি ব্যাংকে থেকে 30 লক্ষ টাকা ধরবো, 40 লক্ষ টাকা ধরবো, আমার গাড়িটা রাখা দরকার। সেই বিবেচনায় আমরা হয়তো গাড়িটা রাখতে দিই। হয়তো সত্য বলে, অনেকে মিথ্যা বলে, কিন্তু মিথ্যাটা আমরা সত্য ধরে নেই, হয়তো সে তুলবে, কারণ তার জন্য অপেক্ষা রাখি না সে ব্যাংকেতে টাকা তুলবে কিনা, কারণ আমাদের আরও কাজ আছে। এখানে যে পরিমাণ অফিস আদালত আছে একটা বাণিজ্যিক এলাকা হিসেবে, সেই পরিমাণ কি পার্কিং ব্যবস্থা আছে? পার্কিং, সব পার্কিং লট থাকা দরকার প্রতিটা বিল্ডিংয়ের, এই পারমিশন নেওয়া করে, কিন্তু তারা আর করে না। আমরা এখন কথা বলবো সাধারণ বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার TM জাহিদের সাথে। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? তো স্যার, আমরা আসলে যানজটের যে সমস্যার মধ্যে ভুগছে পুরো জাতি, আমাদের এই দেশ, সেই যানজট সম্পর্কে আপনার সাথে আমরা কথা বলতে চাচ্ছিলাম। তো আমরা দেখেছি সাধারণ বীমা কর্পোরেশনের একটি অনেক বড় একটি পদক্ষেপ, আপনারা এখানে মতিঝিলে অনেক বড় একটা পার্কিং লট ব্যবস্থা আপনাদের মাধ্যমে আসলে সম্পাদিত হয়েছে। আপনাদের এখানে পার্কিং ক্যাপাসিটি কতটুকু? 545টা গাড়ি রাখা যায় সেখানে। তো আপনারা এখানে, আমরা জানতে পেরেছি যে এটা সবসময় পূর্ণ হয়ে যায়, তো এরপরও আমরা নিচে দেখতে পেরেছি যে আপনাদের এখানে পার্কিং করার জন্য বাইরে এক ধরনের যানজটের মতো প্রায় লেগে গেছে, মানুষ লাইন ধরে অপেক্ষা করছে এখানে গাড়ি পার্ক করবে। এটার জন্য যে যানজটটা হচ্ছে, এটা থেকে স্যার আসলে মুক্তির কি উপায় হতে পারে বলে আপনি মনে করেন? আমরা মনে করি মতিঝিল, দিলকুশা, এটা তো বাংলাদেশ, এটা তো ঢাকা শহরের সবচেয়ে বাণিজ্যিক এলাকা। এখানে তো প্রতিদিন হাজার হাজার গাড়ি আসে। তো এখন আমরা মনে করি এখানে আরও 2-1টা এরকম পার্কিং টাওয়ার করলে যানজটের থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মনে করি। পরিকল্পিত যে পার্কিং দরকার সেটা নাই। এরপরে যদি যে সমস্ত বিল্ডিংগুলো করা হয়েছে, এখানে যদি সবারই যদি আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকতো এবং যত্রতত্র যেখানে যে গাড়িগুলো রাখা হচ্ছে সেগুলি যদি ডিসিপ্লিন ওয়েতে রাখা হতো, তাহলে আমার মনে হয় যে যানজটটা অনেকাংশে কম হতো। মতিঝিল বাণিজ্যিক এলাকাতে এত বেশি অফিস আদালত রয়েছে যে প্রত্যেকটি অফিসের পার্কিং লট ব্যবস্থা না থাকলে কখনোই এই যানজট ব্যবস্থা থেকে বা যানজট বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে না। তার জন্য প্রত্যেকটি অফিসেরই নিজস্ব পার্কিং লট ব্যবস্থা থাকা উচিত। দেশের মোট জনসংখ্যার 10 থেকে 12 ভাগ ঢাকায় বসবাস করে এবং ঢাকা থেকে আসে দেশের মোট জিডিপির 25 থেকে 30%। 2007 এবং 2008 সালে যানজটের ওপর একটি গবেষণায় দেখা গেছে বছরে যানজটের কারণে 15,000 কোটি টাকার ক্ষতি হয়।
বুয়েটের অধ্যাপক মাহমুদ বলেন, যানজটের কারণে অপচয় হচ্ছে জ্বালানি, আর এতে বছরে 2 কোটি কর্মঘণ্টা এবং 51 লাখ টন জ্বালানির অপচয় হয়। এতে বছরে 10,000 কোটি কর্মঘণ্টা এবং 5,000 কোটি টাকার জ্বালানি অপচয় হয়। এ টাকা কিন্তু অন্য কারো না। এ টাকা, এই সম্পদ আমার, আপনার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। সবাই মিলে ভাবি আমাদের কাছে প্রথমত সময় নেই, কিন্তু এখনই সময়। দ্বিতীয়ত, আমি না থাকলেও ব্যাপারটা চলবে, তবু আমাকেই চাই। তৃতীয়ত, এ সমস্যার শেষ কোথায় তা কেউ জানে না। তাই বলে কি আমাদের পথ চলা থেমে থাকবে? না, থামব না। আমরা দেশকে ভালোবাসব, ট্রাফিক আইন মেনে চলব, নতুন বাংলাদেশ গড়ব। দ্য ট্রাফিক সিগন্যাল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা, আর ঠিক তারই পাশে দেখতে পাচ্ছি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পতিত হয়ে আছে। কথা বলছি ট্রাকটির ড্রাইভারের সাথে। ভাই শুনছেন? যে আপনার নামটা? ইসমাইল। এই যে আপনি যে ট্রাকটিতে ঘুমাচ্ছেন, এটা তো দুর্ঘটনার কবলে, এটা কি করে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? এটা কালকা ব্রিজের উপরে হয়েছে, মাঝখানে যে পট্টি আছে না, এই পট্টি ছিল না, না থাকার কারণে চাক্কা পইরা বাস্ট হয়ে বাস সাইডে গেছে। এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে, এতে তো আমাদেরই ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমাদের তো এই তো, আমাকে তো মনে করেন 3 জন যে আমরা আসছিলাম সদস্য, এই 3 জন মনে করেন যদি গাড়ি যদি ওই টাইমে যদি না জমতো ব্রিজের উপরে, তো ব্রিজটা কোথায় নেউছা নিচে পড়ে গেল, তো 3 জনের শেষ। আপনারা যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি দেখছেন, সেই দুর্ঘটনাজনিত কারণে এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানবো। কুমিল্লা থেকে আসার পথে গাড়ির সামনে ছিলাম, তা আমি পরে 2 ঘন্টার ভিতর মতন ওইখানে আমি জামে ছিলাম। সামনে বা পিছনে আর যানজটের সৃষ্টি? হ্যাঁ, আমার পিছনে মনে করেন কমসে কম 200 গাড়ি আসছিল। সামনেও মনে করেন 200 গাড়ি, 200-300 গাড়ি আসছিল। আমারই একদিন গাড়ির পাতি সেট ভেঙে গেছে ব্রিজ ভাঙার কারণে, শুধু একমাত্র ব্রিজ ভাঙার কারণে দুর্ঘটনা ঘটছে, আর কোনো কারণ নেই। তো এই যে ক্ষতিগুলো হচ্ছে, এই থেকে বেরিয়ে আসার উপায় আপনি কি বলবেন? এখান থেকে বেরিয়ে আসার উপায়, আমি যখন দুর্ঘটনা ঘটবো যদি আমি সচেতন থাকি, তখন আমি বেরিয়ে আসতে পারবো। আর যদি মনে করেন সামনাসামনি মুখোমুখি হয়ে যেত, এই গাড়িটা যদি কোনো গাড়ির সাথে মুখোমুখি হইতো, ড্রাইভারের বাইরের মতন কোনো ক্ষমতা নাই। আমরা কি এখন থেকে ট্রাফিক আইন মেনে চলবো? আমাদের বজ্রকণ্ঠই আমাদের শক্তি। চলুন এবার এভাবেই ভেঙে দেই সকল সমস্যার শিকল। আজ নজরুলের লৌহ কপাট ভাঙার সময়। আজ যদি না হয়, কাল হবে না, হবে না কখনোই। চলুন নিজের কাছে অঙ্গীকার করি, ঠিক এখন থেকেই ট্রাফিক আইন মানব এবং দেশের সম্পদ বাঁচাবো। নিজে বাঁচব, বাঁচবে এ দেশ, সুন্দর হবে আগামী। দ্য ট্রাফিক সিগন্যাল। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী মহাসড়কে কয়েকজন পুলিশ কর্মকর্তা, তাদের সাথে কথা বলছি। স্যার, আপনার নামটা? শাহ মোহাম্মদ আব্দুর রব। কি করছেন এখানে? আমরা স্পিড গান বা স্পিড ডিটেক্টর মেশিন ইউজ করে আমরা
গাড়ির ওভার স্পিড যেগুলো আছে, গাড়ি দ্রুত মানে অতিরিক্ত স্পিডে যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এই ব্যবস্থাগুলো কি ধরনের হয়ে থাকে? এই ব্যবস্থাগুলো হচ্ছে যে দেখেন, আমরা চেকপোস্ট থেকে যেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার থেকে আমরা মিনিমাম 300-400 গজ দূরে দাঁড়ায় আছি। এখানে আমরা যে গাড়িগুলো ওভার স্পিড আসতেছে আমরা মেশিন দ্বারা ডিটেক্ট করতেছি। তারা যখন আমাদের নির্ধারিত গতির চেয়ে ওভার স্পিডে আসবে তখন তাদের বিরুদ্ধে এখানে প্রসিকিউশন দেওয়া হচ্ছে, অর্থাৎ মামলা করা হচ্ছে, তারা জরিমানা পরবর্তীতে প্রদান করবে। ট্রাকটির কাগজপত্র বা লাইসেন্স বা রোড পারমিট এগুলো ঠিক না থাকার কারণে পুলিশ এটাকে জব্দ করেছে, থামিয়ে রেখেছে। এখন আমরা আশা করছি পুলিশ এটার আইনানুগ ব্যবস্থা নেবে। ট্রাফিক আইনের প্রতি সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি, সুনাগরিক হই। গাড়িটির ড্রাইভার নেই, ড্রাইভার পলাই গেছে। চট্ট মেট্রো চ 11-5008। এই গাড়িটিকে আমরা পিছু নিতে নিতে এতদূর পর্যন্ত এসেছি। গাড়িটি আমাদেরকে তো সাইড কোনো মতে দেয়নি, যার কারণে আমরাও অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গাড়ির ভেতরে 14 থেকে 15 জন যাত্রী ছিলেন, সে গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়তে পারত। এবং এই দুর্ঘটনার ফলে যে ক্ষতি হতো এর ড্রাইভার কে নিত? প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার, ঠিক আছে? যে অনেকেই সচেতন হলে কিন্তু রোডে যে অ্যাক্সিডেন্ট বা যে সমস্যাগুলো ঘটে, সচেতন হলে কিন্তু এটা কখনো ঘটে না। এখন আমরা যে আইনগত ব্যবস্থাটা নিব সেটা হচ্ছে যে এই গাড়িটা আমরা জব্দ করব, জব্দ করে আমাদের হেফাজতে নিয়ে যাব। আমাদের একজন আড়াআড়ি ব্লক করার পরেও এবং তার এখানে হাত দেওয়ার পরে এই লুকিং গ্লাসটা কিন্তু ভেঙে গেছে, তারপরে সে গাড়িটা সিগন্যাল করেনি। সাধারণত আমাদের পুলিশি ক্ষেত্রে দেখা যায় যে গাড়িতে যখন অবৈধ মালামাল থাকে সাধারণত তখন এই সিগন্যাল ভায়োলেট করে দেয়, কারণ তখন তাদের তখন যে অ্যাকশনটা নেওয়া হয় তখন ওখানে তাদের জামিন না পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আইন জনগণের জন্য, আইন আমাদের সবার মঙ্গলের জন্য। সুতরাং আমরা যদি আইনকে অমান্য না করে আইনকে শ্রদ্ধা করি তাহলে এটা আসলে আমাদের জাতির জন্যই মঙ্গল। না শব্দটি আর অন্যের উপর দোষারোপের বেড়াজালে অভিশপ্ত এ জীবন। এ কোনো মনীষীর বাণী নয়, আমাদের বর্তমান অবস্থা। একবার কি চিন্তা করি কালকের দেশ চালক আমাদের প্রিয় সন্তান, তাদের জন্য কি রেখে যাচ্ছি আমরা? তার চোখের পানি কি কোনো কিছু দিয়ে কেনা সম্ভব? একটু চিন্তা করে খুলে দেই বন্ধ রাস্তার দুয়ার। আমরাই পারব। ট্রাফিক আইন মেনে চলি, আমাদের যেটুকু আছে সেটুকুই ঠিক মতো পালন করি, দেশটাকে গড়ি, সুনাগরিক হই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করি।
তাদের জন্য গড়ে তুলি সুন্দর একটি বাংলাদেশ।